এই নেট কোনটা মাজা বুঝলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকের এই বাক্য রূপান্তরের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের ক্লাসটি। আমরা একদম সহজে বাক্য রূপান্তর ক্লাসটি করব। ক্লাসটি তোমার বন্ধু বান্ধবী যারা আছে তাদের সবাইকে দ্রুত শেয়ার করে দিয়ে এবং অন্তত এক দুজনকে মেনশন করে দিয়ে যেন সবাই মিলে একদম সহজে বাক্য রূপান্তর করতে পারি। অনেক রুলস তুমি পড়েছো না? রুলস বিন আমি তোমাকে প্রত্যেকটি বোর্ড ইনশাল্লাহ জাস্ট 30 থেকে 40 মিনিটের মধ্যে পুরো টপিক ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সো ইতিমধ্যে আমরা যারা আজকে লাইভে জয়েন হয়েছি, সবাই দ্রুত আজকে লাইভটি সর্বোচ্চ শেয়ার করে দিই। ওকে, একটু ভাই দ্রুত দ্রুত শেয়ার করে দিই। কি শিক্ষার্থী এত কমে গেছে নাকি ভাইয়া? সবাই সবাই একদম সর্বোচ্চ শেয়ার করতে হবে ভাইয়া। সবাই মিলে দ্রুত শেয়ার করি। আমরা আজকে যেটি পড়বো সেটি হচ্ছে বাক্য রূপান্তর। এছাড়া তোমাদের জন্য তোমাদেরই প্রিয় প্ল্যাটফর্ম পড়ো এইচএস এর অ্যাডমিশন কেয়ার যেটি আয়োজন করতে যাচ্ছে সেটি হচ্ছে, তোমরা ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে খুবই ভয়ে আছো। আমরা তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার কিভাবে সাজিয়েছি, ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস রুটিন বা মেগা ক্লাস কিভাবে সাজিয়েছি, কিচ্ছু করা লাগবে না, শুধু আমাদের সাথে সুন্দর করে থাকবে এবং একটু সাপোর্ট করবা। ওকে, ঠিক আছে। তো আমরা ইংলিশ ফার্স্ট পেপারের মেগা ক্লাস রুটিন একটু বলবো, সেকেন্ড পেপারের মেগা ক্লাস রুটিন বলবো, দেন আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাবো এবং বিকেল 3টায় গালিব মাহমুদ পেজে তোমাদের সবার সাথে দেখা হবে। হ্যাঁ, সঠিক বলেছ, অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ টপিকটি নিয়ে। সো সবাই দ্রুত শেয়ার করে দিবে, একদম দ্রুত। শিকদার বলছো তোমার কমেন্টস দেখি না। প্রত্যেক কমেন্টস তো আমি দেখি, কিন্তু প্রত্যেকের কমেন্টসের রিপ্লাই তো দিতে পারি না। চলো বাক্য রূপান্তর একদম সহজে পড়বো। সবাই আগে 3 থেকে 4,000 হয়ে যাক। দ্রুত ভাইয়া, যেহেতু টপিকটি খুবই চমৎকার কিউট একটি টপিক এবং কি বলা যায়, অনেক সহজে আমরা ইনশাল্লাহ শিখবো। ওকে, সবাই পানি টানি খেয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা কি ভাইয়ের কথা বুঝো নাই? আমি বলছি সবাই মিলে একসাথে শেয়ার করে দাও। যত গ্রুপ আছে, ফেসবুকের যত গ্রুপ আছে সবগুলো গ্রুপে একটু শেয়ার করে দাও ভাইয়া ক্লাসটি। বুমবাং পড়া এখানে চলবে না, ঠিক আছে? এখানে 100% টপিকটি বুঝাই দেওয়া হবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। ওকে, চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়া তোমাদের সাথে ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে কথা বলি। যেহেতু আসলে ইংলিশ ফার্স্ট পেপার আমি অন্তত 2 দিন যদি পেতাম তাহলে খুবই ভালো হইতো, অনেক ভালোভাবে শেষ করে দিতে পারতাম। যেহেতু আসলে একদিন সময় পেয়েছি, এ কারণে তোমরা আগামীকালকে পরীক্ষা দিয়ে এসে কিন্তু ক্লাস শুরু করতে হবে ভাই। যদি তুমি ভালো করতে চাও, আগামীকালকে পরীক্ষা দিয়ে এসে ক্লাস শুরু করতে হবে বিকেল 4টা থেকে। ভাই ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যদি একটু কষ্ট না করো তাহলে কোন বিষয়ের জন্য তুমি কষ্ট করবা? বের কথা বুঝতে পেরেছি। সো ইংলিশ ফার্স্ট পেপার আমরা বিকেল 4টা থেকে শুরু করব। আগামীকাল বিকেল 4টা থেকে শুরু করব। প্রথমে আমরা 5টা প্যাসেজ শেষ করব বিকেলে। সন্ধ্যা 7:10 আমরা যেটি করব সেটি হচ্ছে রাইটিং অংশের আমরা ক্লাসটি করব। রাত 10:30 আমরা আবার 5টা প্যাসেজ শেষ করব। তার মানে আমাদের ওই দিনেই 10টা প্যাসেজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই কি বুঝতেছি? যাও, এই খুশিতে সবাই একটু শেয়ার করো। এবার খুশি, হ্যাপি, এবার শেয়ার করে দিই।
আচ্ছা তোমরা শেয়ার মেবি বুঝো না, তোমাদের কলেজের মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম, ফেসবুক গ্রুপ, বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ আছে, সব জায়গায় একটু ক্লাসটি লাইভ গুলো শেয়ার করে দিবে ভাই। আসার সাথে সাথে তোমরা তো জানো গালিব ভাই খারাপ, গালিব ভাই হচ্ছে শুধু শেয়ার করার কথা বলে, তো গালিব ভাই যেহেতু বলেই তোমরা একটু শেয়ার করে দিলে আর বলবো না। আচ্ছা পরের দিন আমরা যেটি করবো 30 তারিখে হচ্ছে আমরা সকাল 10টা 30-এ আবার 5টা প্যাসেজ শেষ করব, বিকেল 3টে আমরা উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ এবং রিঅ্যারেঞ্জ পড়বো, সন্ধ্যা 7টা 10 আমরা ফ্লো চার্ট এবং সামারি নিয়ে একটু কথা বলবো। ওকে, এই হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের রুটিন। তো 7টা 10 থেকে আমি হয়তো 8টা বা 8টা 10-20 পর্যন্ত বলবো, তুমি এখানে 3 ঘন্টা মোটামুটি পড়াগুলো গোছাই নিবে। আমি যখন যেটা পড়বো প্যাসেজ গুলো আমি ক্লাসে মুখস্থ করে দিব, ঠিক আছে? প্যাসেজ গুলো ভাইয়া ক্লাসে ইনশাল্লাহ আল্লাহর রহমতে মুখস্থ করাই দিব, নো টেনশন। ওকে, আচ্ছা এরপরে দেখো ইংলিশ সেকেন্ড পেপার আমরা যেটা করব, ইংলিশ সেকেন্ড পেপার ঠিক আমাদের হাতে সময় থাকে একদিন। এখন কি করতে হবে, বিকেল 4টা থেকে এসে ভাই এই 2 দিন একটু কষ্ট করতে হবে। বিকেল 4টায় পড়বো আমরা প্রিপোজিশন, সন্ধ্যা 7টা 10-এ পড়বো আমরা রাইটিং, রাত 10টা 30-এ পড়বো আমরা রাইট ফর্ম অফ ভার্বস এবং মডিফায়ার্স, সকাল 10টা 30-এ পড়বো আমরা প্রেজ কমপ্লিটিং সেন্টেন্স, বিকেল 3টায় পড়বো আমরা কানেক্টরস পাংচুয়েশন এবং সন্ধ্যা 7টা 10-এ পড়বো আমরা ন্যারেশন এবং সিনোনিম এন্ড টেম। বুঝা গেছে? হয়তো আমরা এখানে 2-একটা আমি চেঞ্জও করতে পারি, সময় পাইলে আমরা একটার ভিতরে একটা ঢুকে দিই, যেভাবে শেষ করা যায় দ্রুত সেভাবে করবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের কিছু ক্লাস হবে গালিব মাহমুদ পেজে, কিছু ক্লাস হবে পড়ো এইচএসসি অ্যাডমিশন, এটি হচ্ছে আমাদের পেজে, সবাই এটা ফলো করে রাখবা, ঠিক আছে? আর যারা ভার্সিটি অ্যাডমিশনের ফাউন্ডেশন একটা ক্লাস হবে, তারা এই যে এইচএসসি 25 ফাইনাল রিভিশন এই যে ফেসবুক গ্রুপ আছে, এই গ্রুপে সবাই অ্যাড হয়ে নিবা। ওকে চলো, আমরা আজকে যেটি পড়বো সেটি হচ্ছে বাক্য রূপান্তর। তুমি অনেকদিন এটা পড়ছো না, অনেক রুলস মুলস হাবিজাবি পড়ছো না, কোনো রুলস মুলস লাগবে না। চলো, অর্থ অনুসারে বাক্য আর গঠন অনুসারে বাক্য। অর্থ অনুসারে বাক্য হচ্ছে অস্তিবাচক, নেতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক এবং বিস্ময়সূচক। এটা আমার সাথে 3বার বলো। বলো অর্থ অনুসারে বাক্য, অস্তিবাচক, নেতিবাচক আবার একসাথে, এটা ওই যে আমরা ইংলিশে পড়ছি না, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুনিয়ার যেখান থেকে বাক্য রূপান্তরের প্রশ্ন আসুক এটা তোমার জন্য কোনো বিষয় হবে না, একদম সহজে তুমি ইনশাল্লাহ উত্তর দিতে পারবা। বাক্য রূপান্তর বুঝাইতে পেরেছি? আচ্ছা, অর্থ অনুসারে এই যে বাক্য অস্তিবাচক, নেতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক এবং বিস্ময়সূচক। পরীক্ষাতে আসবে যে এই অস্তিবাচক এবং নেতিবাচক একসাথে হচ্ছে নির্দেশক। সবাই একটু লিখে ফেলি, যারা লিখবে আর তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। এখন আমাদের পরীক্ষাতে আসবে যে ভাইয়া অস্তিবাচক থেকে নেতিবাচক কিভাবে করব, নেতিবাচক থেকে অস্তিবাচক কিভাবে করব, নির্দেশক থেকে প্রশ্নবাচক কিভাবে করব, নির্দেশক থেকে অনুজ্ঞাবাচক কিভাবে করব, নির্দেশক থেকে বিস্ময়সূচক কিভাবে করব। জাস্ট গড়ে ধরো যে আমার 20 মিনিটের মধ্যে তোমাকে আমি এটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে প্রথমে আমরা যেটি পড়বো সেটি হচ্ছে অস্তিবাচক থেকে নেতিবাচক। কি পড়বো ভাই বলো তো? প্রথমে সবাই সুন্দর করে খেয়াল করো, প্রথমে আমরা পড়বো একটা বাক্য অস্তিবাচক আছে, সেটাকে আমরা কিভাবে নেতিবাচক করব। বাক্য রূপান্তরের সবচেয়ে মজার দিক হচ্ছে বাক্য রূপান্তর করতে পারবা কিন্তু অর্থ পরিবর্তন করা যাবে না। কি বলেছি? বাক্য রূপান্তরের সবচেয়ে সহজ বা চমৎকার কথা হচ্ছে বাক্য রূপান্তর করা যাবে কিন্তু অর্থ আগেরটাই থাকবে। যেমন আমি তোমাকে বললাম সে বুদ্ধিমান, এটা একটা অ্যাসার্টিভ বাক্য, হ্যাঁ, বা নির্দেশক বা অস্তিবাচক বাক্য, সে বুদ্ধিমান। এখন তোমাদের পরীক্ষা তো হুবহু এটাই আসছে, এটাকে নেতিবাচক করবা। একদম সহজ ভাইয়া, প্রথমে তুমি কি করবা, একটা না যোগ করবা, বলো সে বুদ্ধিমান, এটার সাথে একটা না যোগ করবা, বলো সে বুদ্ধিমান না। সবাই আমার সাথে বলো, কি বলবো? প্রথমে অর্থ ঠিক রাখতে হবে, মানে সে বুদ্ধিমান এটাই তোমাকে রাখতে হবে। একটা না যোগ করব, মূল শব্দের বিপরীত, বলো বুদ্ধিমানের বিপরীত কি? মূল শব্দের বিপরীত, বুদ্ধিমানের বিপরীত হচ্ছে বুদ্ধিহীন। বল ভাইয়া বুদ্ধিমানের বিপরীত হচ্ছে বুদ্ধিহীন। তাহলে ভাই হয়ে গেছে তোমার সে, বলো ভাই সে বুদ্ধিহীন না অথবা সে বুদ্ধিহীন নয়। তোমার হয়ে গেছে না ভাইয়া? এটা কোনো পড়া হইলো? সব আমাকে বলো, এটা কোনো পড়া হইলো? বলো তুমি যে বলো বিসমিল্লাহির রহমানির রহিম আরো 2-3 বার বলবে এটা ভাইয়া। বলো অস্তিবাচক থেকে নেতিবাচক করার টেকনিক কি? গালিব ভাই বলছো অর্থ যেটা ভাইয়া, সে বুদ্ধিমান যে কথা, সে বুদ্ধিহীন নয়, একই কথা। বুদ্ধিহীন নয় মানে তো সে বুদ্ধিমান, আবার বুদ্ধিমান মানে সে বুদ্ধিহীন নয়। তাইলে বাক্য রূপান্তরের সময় অর্থ যেটা সেটা কিন্তু আগেরটাই থাকবে, এটা মাত্র অর্থ পরিবর্তন করা যাবে না। এখন আসো, অস্তিবাচক থেকে নেতিবাচক দিলে একটা না বোধ যোগ করতে হবে, না মানে না নয়, না নেতিবাচক শব্দ যোগ করব আর মূল শব্দের বিপরীত করে দিবা, আমার অস্তিবাচক থেকে নেতিবাচক হয়ে যাবে।
আমি আরো দুই একটা দিতে চাচ্ছি, দেখি তোমরা আসলে, আমি যদি তোমাকে বলি বলো সে শিক্ষিত, এটা নেতিবাচক করো তো সবাই। বা এর পরেতে একদম কম সময় লাগবে, বলো সে শিক্ষিত, সে শিক্ষিত, এটা নেতিবাচক করো তো সবাই, সে শিক্ষিত। সবাই করতে হবে ভাই, সে শিক্ষিত, এটার নেতিবাচক কি বলতো? বে সে অশিক্ষিত। চমৎকার। আজকে ইনশাল্লাহ ভাই সবাইকে লিখেছি ভাই, আল্লাহর রহমতে বুঝছো? তাহলে কি বলছি, সে শিক্ষিত, এটার মানে এটা নেতিবাচক হতে কি প্রথমে একটা না যোগ করো, প্রথমে একটা না যোগ করো, নয়, নয়। এই শিক্ষিতের বিপরীত কি বলতো? অশিক্ষিত। সে অশিক্ষিত নয় মানে সে শিক্ষিত। তো ভাইয়া তুমি আর কি, আর কত সহজে তুমি পারবা বলো? একটা বোর্ড কোশ্চেন তোমার ভুল হবে না ইনশাল্লাহ। বলো সে দয়ালু, এটা নেতিবাচক কি হবে বলো? সে দয়ালু। ডিসিপ্লিনের পরে একটু দ্রুত বলো ভাই, সে দয়ালু, এটা নেতিবাচক কি হবে? একটু দ্রুত ভাইয়া, দ্রুত বলো সে দয়ালু। তাহলে ভাই প্রথমে একটা নয় যোগ করো, বিসমিল্লাহ পরে একটা নয় যোগ করো, নয়। এরপরে ভাইয়া দয়ালুর বিপরীত কি বলতো? দয়ালুর বিপরীত কি? সে দয়াহীন নয় মানে সে দয়ালু। বুঝাইতে পেরেছি ভাই? আল্লাহর রহমতে বুঝাইতে পেরেছি? মাঝার কি বলছি ভাই? আল্লাহর রহমতে বুঝাইতে পেরেছি ভাই? সবাই বলো আল্লাহর রহমতে বুঝাইতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার যদি ভাইয়া তোমাকে বলি এটা দক্ষ লোকের কাজ, ভাই দ্রুত দ্রুত বলো, এটা দক্ষ লোকের কাজ। এই কাজটা একটু মাঝে দ্রুত করো, এটা দক্ষ লোকের কাজ, এটা দক্ষ লোকের কাজ। তাইলে ভাই প্রথমে একটা নয় যোগ করো, নয়। আর দক্ষের বিপরীত যে অদক্ষ, এটা অদক্ষ লোকের কাজ নয় মানে এটা দক্ষ লোকের কাজ। বলো এটা দক্ষ লোকের কাজ, এটি হচ্ছে অস্তিবাচক বাক্য। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা দক্ষ লোকের কাজ, এটি হচ্ছে অস্তিবাচক বাক্য। এবার এটাকে নেতিবাচক করবে, এটা অদক্ষ লোকের কাজ নয়, এটা অদক্ষ লোকের কাজ নয়। হয়ে গেছে মুখস্থ? হয়ে গেছে মুখস্থ। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে মাঝে মাঝে তুমি ওই যে ভাইয়া মাঝে মাঝে তুমি বিপরীত শব্দ না করে, যে ভাই দক্ষের বিপরীত না করে ছাড়া, ভিন্ন ইত্যাদি, ছাড়া, ভিন্ন, ব্যতীত ইত্যাদি শব্দ যোগ করতে পারো। যেমন ভাই আমি যদি বলবো এটা দক্ষ ছাড়া, বলো দক্ষ ছাড়া, দক্ষ ছাড়া অন্য লোকের, বলো অন্য লোকের কাজ নয়। তার মানে এখান থেকে কি শিখছি? তুমি যদি মনে করো যে তোমার বিপরীত করলে বিষয়টি সুন্দর হচ্ছে না, তুমি এটা করতে পারো যে মাঝে মাঝে ছাড়া, ভিন্ন, ব্যতীত, হ্যাঁ এই ধরনের শব্দ যোগ করেও করতে পারো। যেমন ভাইয়া এটা দক্ষ ছাড়া অন্য লোকের কাজ নয় মানে এটা দক্ষ লোকের কাজ। তাহলে অস্তিবাচক থেকে নেতিবাচক কেউ তোমাকে আর আটকাইতে পারবে? বলো আটকাইতে পারবে? পারবে? শোনো ভাই, বুং বাং করে চলবে না, পড়তে হবে, পড়াটা বুঝতে হবে, টপিকটা 100% ইনশিওর হইতে হবে। বুঝছো? সাজেশন মাজেশন দিয়ে হবে না, তোমাকে এটি টপিকটা বুঝে যেখান থেকে প্রশ্ন থেকে উত্তর দিতে হবে। কালকে সমাস একদম সহজ, আল্লাহর মতো বুঝছো না? সো এই যে আমরা বলতে চাচ্ছি যে অস্তিবাচক থেকে নেতিবাচক যেভাবে তোমাকে প্রশ্ন করে আল্লাহর মতো পারবা। প্রথমে একটা না যোগ করতে হবে, মূল শব্দের বিপরীত করতে হবে, মাঝে মাঝে ছাড়া, ভিন্ন, ব্যতীত যোগ করতে হবে। ওকে আচ্ছা। আর এই যে একটা বাক্যে দুইটা না থাকলে, কখনো যদি মনে করো যে দুইটা না সমান মানে সেটা হ্যাঁ, জাস্ট এটা হচ্ছে তোমাকে আমি বেসিক দিলাম যে না যোগ না, দুইটা একটা বাক্যে দুইটা না মানে সেটা হ্যাঁ হয়ে যায়। বুঝছো? না যোগ না সমান সমান হ্যাঁ। ওই যে মানে এই যে তোমাকে বললাম যে বুদ্ধিহীন মানে দুইটা না মানে হ্যাঁ হয়ে যায়, এটা হচ্ছে বেসিক, এটা কোনো নিয়ম না, এটা হচ্ছে বেসিক যে তুমি অস্তিবাচক থেকে নেতিবাচক যে করো, তো এই যে কোথাও যদি দুইটা না হয়ে যায় সেটা হ্যাঁ মানে সেটা হ্যাঁ হয়ে যায়। ভাই সব আল্লাহর রহমতে বুঝছি? হ্যাঁ হ্যাঁ, নুসরাত জাহান আনসার দুইটা না, আনসার 3-4টা রাইট হইতে পারে। এটা তোমাদের সমস্যা যে গাইডে যেটা আছে সেটাই উত্তর না ভাইয়া।
আমার ক্লাস পেইড ব্যাচে যারা আছে, আমার পেইড ব্যাচের খুব কম শিক্ষার্থী আমার ক্লাসগুলো করে, কারণ তাদের তো একদম প্রত্যেকটি টপিক ক্লিয়ার হয়ে যায়, কারণে পেইড ব্যাচের যারা শিক্ষার্থী তাদেরকে আমি খুব কম পাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পেইড ব্যাচ আমি এটা বলে দিয়েছি সুন্দর করে, এবং তারা অন্তত এটি বুঝতে সক্ষম হয়েছে যে একটা জিনিস গাইড ফলো করে হবে না, আমি আমার মতো করে উত্তর দিতে পারলে হবে। বুঝাইতে পেরেছি? আমি তোমাকে অস্তিবাচক থেকে নেতিবাচক শিখিয়ে দিয়েছি যে কি করব। গালিবে বলতে প্রথমে একটা না যোগ করব, মূল শব্দের বিপরীত করব, মাঝে মাঝে মূলের বিপরীত না করে, মানে মূল শব্দের বিপরীত না করে ছাড়া ভিন্ন ব্যতীত যোগ করে আমরা করতে পারবো। আর একটা বাক্যে দুইটা না মানে সেটি হ্যাঁ। হ্যাঁ, তিনি সচ্চরিত্র ব্যক্তি, এটা নেতিবাচক করো তো, কতক্ষণ তোমাদেরকে উত্তর নি। হ্যাঁ, তিনি সচ্চরিত্র ব্যক্তি, তাহলে ভাই প্রথমে একটা না যোগ করো, তিনি সচ্চরিত্র ব্যক্তি নয়। আর সচ্চের বিপরীত হচ্ছে অসচ্চরিত্র, বলো অসচ্চরিত্র, তিনি অসচ্চরিত্র ব্যক্তি নয়। তিনি অসচ্চরিত্র ব্যক্তি নয় মানে কি বলো তো? তিনি অসচ্চরিত্র ব্যক্তি নয়, তো তিনি সচ্চরিত্র ব্যক্তি। তাহলে ভাইয়া এই যে একটা বিপরীত একটা বিপরীত, না না সমান হ্যাঁ, মানে এটা ইতিবাচক হয়ে গেছে, বুঝছো? বা এটা অস্তিবাচক হয়ে গেছে আর কি, বুঝছো? না না মানে হ্যাঁ আর কি, এটা জাস্ট বেসিক বুঝাইলাম। আল্লাহর তো বুঝছি। বেশ, সবাই একটু ভাইকে বলো অস্তিবাচক নেতিবাচক যেখান থেকে আসুক পারা যাবে। আমি এখন পড়াই দেবো, জাস্ট তুমি বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করে ফেলবা, একটা বড় ভুল হবে না ইনশাল্লাহ। ব্যাকরণে যারা আছো ব্যাকরণে মিনিমাম 29, 28, 30 পাবা, ঠিক আছে? এখানে দুই একজন তোমরা ভুল করো কি জানো? দুই একজন মানে প্রশ্নের উত্তর দিতে বেশি চেষ্টা করো। প্রশ্নের উত্তর দিলে এটা স্বাভাবিক, বানান ভুল হবে, লেখা। শোনো, প্রশ্নের উত্তর দিলে কি কি সমস্যা হয়, এর মানে যে তুমি প্রশ্নের উত্তর দিবে না বিষয়টা এবার না, বাট এটা হচ্ছে মার্ক যত বেশি পাবো তত আমার জন্য ভালো না। তো প্রশ্নের উত্তর দিলে কি হয়ে দাঁড়ায় জানো? প্রশ্নের উত্তর দিলে হচ্ছে লেখার বানান ভুল হবে, প্রশ্ন টিচার যিনি পড়বেন তার কাছে মনে হবে যথাযথ মনে হচ্ছে না, তিনি 3 দিবে, অথচ আমি মানে যদি উচ্চারণে 5টা লিখে 5 হয়ে যায়, আমি চাইলে তো 5টা করতে পারি। কঠিন তো আর আসে না, বোর্ড কোশ্চেন এগুলো থেকে তো আসে। সমাসের আমি চাইলে 5টা লিখলে 5 এসে যায়। এভাবে করে প্র্যাকটিস করো। তাহলে বল অস্তিবাচক থেকে নেতিবাচক ক্লিয়ার? তাহলে আমি অন্যটা পড়াচ্ছি, বলো অস্তি থেকে নীতি ক্লিয়ার? একদম সবাই আমাকে মন থেকে বলো অস্তিবাচক থেকে নেতিবাচক। আল্লাহর রহমতে আমরা ক্লিয়ার হয়েছি, মাশাআল্লাহ, চমৎকার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, পারবা ইনশাল্লাহ। অস্তিবাচক থেকে নেতিবাচক ক্লিয়ার। এবার তোমরা ভাইয়ের জন্য একটা শোনো, এখন মাত্র আমরা 2500 শিক্ষার্থী হয়েছে। আমি তোমাদেরকে একটা কথা বলি, আমাদের এখানে তো রেগুলার 4-5 হাজার শিক্ষার্থী করে যারা আমাদের ক্লাসগুলো করে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। এখন এই যে শিক্ষার্থীদেরকে একটু রিচ করে দাও, অনেকেই জানে না, অনেকে ঘুমে আছে, অনেকেই বলতে পারে না যে ক্লাস শিডিউল কোথায় হচ্ছে। সবাই মিলে যদি এই বাক্য রূপান্তরটা করি, 5 মার্ক পাচ্ছে না। তোমাদেরকে তো ভাইয়া বেশি দিন শেয়ারের কথা বলবো না, এই যে আর 2 দিন ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। তো যারা ইতিমধ্যে লাইভে আছো একটু সবাইকে শেয়ার করে দিয়ে ক্লাসগুলো সবাই করুক, যেহেতু ভাইয়েরা কষ্ট করে ক্লাস নিচ্ছি, সবাই করুক, সবাই ভালো করুক। ওকে, তাহলে অস্তিবাচক থেকে নেতিবাচক ক্লিয়ার। আমি যদি তোমাকে বলি সে কথায় এরা ভাবে, সে কথায় এরা ভাবে, তাহলে প্রথমে একটা না যোগ করো। হ্যাঁ, না, সে কথাই এরা না ভাবে, সে কথাই এরা না ভেবে, না ভেবে পারে না। তাইলে খেয়াল করো, এ একটা না, এ একটা না, এ না না সমান হা, দেখছো? সে কথাই এরা না ভেবে পারে না, না না সমান হা। সে কথাই এরা না ভেবে পারে না, সে কথাই এরা না ভেবে পারে না। বুঝাইতে পেরেছি? সে কথাই এরা ভাবে, সে কথাই এরা না ভেবে পারে না। আল্লাহর রহমতে বুঝছি। শেষ। অস্তিবাচক থেকে নেতিবাচক, কার কোনো প্রশ্ন? আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শেষ। ওকে, এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কি পড়বো? এবার পড়বো আমরা হচ্ছে নির্দেশবাচক থেকে। অনেক সময় হয়ে গেছে, শেষ। অস্তিবাচক থেকে নেতিবাচক হচ্ছে তোমাদেরকে একটু প্র্যাকটিস, এই যে আমি সবগুলো দিয়ে দিচ্ছি, এগুলো জাস্ট একবার পড়ে নিলে ইনশাল্লাহ তোমরা বুঝবা। তবে এখানে যা আছে তাই দিতে হবে, বিষয়টা এমন তুমি তোমার মতো করে জাস্ট বুঝে শুনে দিলেই হবে। যে গালিবে বলছে অর্থ ঠিক রাখতে হবে, একটা না যোগ করব, মূল শব্দের বিপরীত করব, নেতিবাচক হয়ে যায়। মাঝে মাঝে মূলের বিপরীত না করে কি করব, ওই যে মূল শব্দের সাথে ছাড়া ভিন্ন ব্যতীত যোগ করব। আর একটা বাক্যে যদি দুইটা না থাকে, দুইটা না সমান সেটা হ্যাঁ মানে সেটা অস্তিবাচক, দুইটা না থাকে মানে সেটা অস্তিবাচক। ওকে, এবার আমরা পড়বো ভাইয়া অস্তিবাচক থেকে বা নির্দেশবাচক থেকে প্রশ্ন, ঠিক আছে? অস্তিবাচক থেকে অথবা
অস্তিবাচক লিখতে অথবা নির্দেশক লেখবে, অস্তিবাচক থেকে প্রশ্ন অথবা নির্দেশক থেকে প্রশ্ন। সবাই একটু লিখবে নির্দেশক, অস্তিও লিখতে পারো, নির্দেশক লিখতে পারো, নির্দেশক থেকে প্রশ্ন এটা লিখে ফেলো, নাইলে তো আবার ভুল করে ফেলবো। নির্দেশক, নির্দেশক থেকে প্রশ্ন, প্রশ্ন থেকে নির্দেশক কিভাবে করব? একদম সহজে চিন্তা করো তুমি আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, কিভাবে সহজে করব ভাই সবাই একটু খেয়াল করো। প্রথম আমি তোমাকে বললাম যে আমি জাগ্রত ছিলাম, এটা নির্দেশক অথবা এটা অস্তিবাচক। এখন এটাকে আমি প্রশ্ন করব। ভাই প্রশ্ন করতে হলে আমরা ইংরেজিতে যে প্রশ্ন করি অথবা কাউকে যদি প্রশ্ন করি, প্রশ্ন করতে হলে প্রশ্নবোধক শব্দগুলো লাগবে, প্রশ্ন করতে হলে প্রশ্নবোধক চিহ্নগুলো লাগবে। সহজ হয়ে গেছে না ভাইয়া? প্রশ্নবাচক বাক্য বানাইতে হলে প্রশ্নবোধক শব্দগুলো লাগবে, প্রশ্নবোধক চিহ্নগুলো লাগবে। প্রশ্নবোধক শব্দগুলো কি? কে, কি, কেন, কখন, কোথায়, কিভাবে, কার, এগুলো প্রশ্নবোধক শব্দ। প্রশ্নবোধক চিহ্নটা তো আমরা সবাই চিনি। তার মানে ভাইয়া প্রশ্নবাচক শব্দ যোগ করতে হবে, প্রশ্নবাচক শব্দ যোগ করতে হবে। অস্তিবাচক থেকে প্রশ্নবাচক অথবা নির্দেশক থেকে প্রশ্নবাচক বানাইতে হইলে প্রশ্নবাচক শব্দ যোগ করতে হবে। প্রশ্নবাচক শব্দ হচ্ছে বলো কে, কি, কেন, কখন, কোথায়, কিভাবে, এগুলো। বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন যোগ করব। হ্যাঁবাচক বাক্য হইলে একটা না যোগ করব, আর নাবাচক বাক্য হইলে নাটা বাদ দিয়ে দিব। আচ্ছা ভাই, যদি বাক্যটা হ্যাঁবাচক হয় তাহলে আমি প্রশ্নবাচক একটা না যোগ করব, আর বাক্যটা যদি নাবাচক থাকে তাহলে প্রশ্নবাচকের সময় নাটা বাদ দিয়ে দিব। আমি জাগ্রত ছিলাম, এটা হচ্ছে নির্দেশক বা অস্তিবাচক। এবার তোমাকে গালিবি কি বলছে? প্রথমে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দাও, দিয়েছো, এই যে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছো। দেন গালিবি বলছে কি একটা প্রশ্নবাচক শব্দ যোগ করো, প্রশ্নবোধক শব্দ দিয়েছো। দেন গালিবি বলছে কি করতে হবে? একটা না যোগ করো, একটা না যোগ করো, শেষ তোমার হয়ে গেছে। বুঝাইতে পেরেছি? বলো আল্লাহর তো বুঝাইতে পেরেছি। তাহলে ভাইয়া আমি জাগ্রত ছিলাম, আমি কি জাগ্রত ছিলাম না? হয়ে গেছে না ভাইয়া? আমি কি জাগ্রত ছিলাম না? আমি জাগ্রত ছিলাম, মানে আমি কি জাগ্রত ছিলাম না? আচ্ছা, এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার যদি ভাইয়া তোমাদেরকে বলি যে আমি বাজারে গেলাম, এটার প্রশ্নবাচক করো তো। আমি বাজারে গেলাম, সব একটু বের করো। আমি বাজারে গেলাম, এটা হচ্ছে অস্তিবাচক অথবা নির্দেশক। আমি বাজারে গেলাম, এটার প্রশ্নবাচক কি হবে বলো? ভাই আবার বলি, প্রশ্ন তোমরা মাঝে মাঝে কি ভুল করো জানো? প্রশ্নবোধক চিহ্নটা দেও না তো। ভাই তুমি এত বড় হয়েছো, তুমি যদি এটা ভুল করে মানায়, প্রশ্নবোধক চিহ্নটাও দিতে হবে, প্রশ্নবাচক শব্দ দিতে হবে, আর একটা নাও যোগ করতে হবে। আর বাকি যদি না থাকে তাহলে ওই নাটা আবার বাদ দিয়ে দিতে হবে। আমি বাজারে গেলাম, বলো এটা কি হবে? নাদিয়া পাটোয়ারি বলেছো জি পেরেছেন, তাহলে আমি বুঝাইতে পেরেছি। ওকে, আমি বাজারে গেলাম, আমি কি বাজারে গিয়েছিলাম না? এই যে নাহিদ হোসেন উত্তর দিয়ে দিয়েছো। প্রথমে একটা প্রশ্নবোধক শব্দ যোগ করো, সরি চিহ্ন যোগ করো, এরপর একটা না যোগ করো, এরপর আমি কি, আমি কি, আমি কি অথবা আমি কি দাদা, আমি কি বাজারে গেলাম না। কি এবং করিসের, করিসের কি এবং কদিকের কি, এটাতে একটা পার্থক্য আছে আর কি। হ্যাঁ, সমস্যা নেই। আমি কি বাজারে গেলাম না, হয়ে গেছে তোমার। আমি কি বাজারে গেলাম না, বুঝাইতে পেরেছি? এই, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলো প্রশ্নবাচক যেভাবে আসুক পারা যাবে। জাস্ট আমরা কি শিখছি? গালিবে বলছে প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক শব্দ এবং হচ্ছে একটা না। আর যদি আগে না থাকে তাহলে নাটা বাদ দিয়ে দিতে হবে। আমি যদি তোমাকে বলি মা রান্না করেনি, মা রান্না করলো না, বলো মা রান্না করলো না, এটাকে তুমি প্রশ্নবাচক বানাও তো। মা রান্না করলো না, মা রান্না করলো না। জাহেদ কান ধরে দাঁড় করে রাখবো, বুঝছো, যদি প্রশ্নবোধক চিহ্ন না দাও। পিডিএফ তো দিব, অবশ্যই পিডিএফ দিব, কেন পিডিএফ দিব না? পিডিএফ দিব ভাই। মা রান্না করলো না, এটাকে বানাও। পড়াইতে বেশিক্ষণ লাগতো না, কিন্তু তোমাদের তো একটু কিছু প্র্যাকটিস করানো লাগে, না আমি বুঝাইতে টোটাল 30 মিনিটের মধ্যে পরিপূর্ণ বুঝে দেওয়া যায়। এটা আমি বলছি না, আমি রুলস বলছি, আমি বিশ্বাসী না। পড়া পড়বে এবং পড়া 100% পারতে হবে। গতকালকে এত বেশি মেসেজ আসছে যে ভাইয়া সমাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে সমাস তো তোমরা অনেক জায়গায় পড়েছো, অনেকভাবেই পড়েছো, পারো নাই। কিন্তু আমি তো বোর্ড কোশ্চেন চ্যালেঞ্জ দিয়ে প্র্যাকটিস করে দেখিয়ে দিয়েছি না আল্লাহর মধ্যে। এখন দুই একজন মাথার ভিতরে সেট আপ করে নিয়েছে, দূর সমাস
গালিবে পড়াক আর যেই পড়াক সমাস উত্তর দিবই না। যেভাবে আমারও বুঝাক আমি বলবো যে আমি বুঝবো না, আমি বুঝবো না, তাদেরকে তার কিছু করতে পারবো না। তাহলে আমি রান্না করলাম না, তাইলে যদি না থাকে নাটা বাদ দিয়ে দিতে হবে ভাইয়া। না থাকলে না থাকে বাদ দাও, প্রশ্নবোধক চিহ্ন দাও আর একটা কি দাও, মা কি মা কি মা কি রান্না করলো, হয়ে গেছে। মা কি রান্না করলো, মা কি রান্না করলো না, যা পাটারি তুমি বুঝো নাই। এই কারণে আমি এটা বুঝেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি না থাকে, যদি অস্তিবাচক অথবা নির্দেশক বাক্যে না থাকে, নাটা বাদ দিয়ে দিতে হবে। না থাকলে নাটা বাদ দিয়ে কি করতে হবে, প্রশ্নবোধক চিহ্ন বসাইতে হবে আর একটা কি বসাইতে হবে, মা কি রান্না করলো, মা মা কি রান্না করলো, হয়ে গেছে। আচ্ছা, কনিষ্কের কি এবং কয়দিকের কি, এই দুইটা হচ্ছে একদম সহজ, এগুলো লাগবে না তোমাদের এখন, আন্দাজি পড়াইলে সহজ ভাষায় পড়াইতে হবে। ভাই আল্লাহর তো সবাই বুঝছি। তাহলে ভাই প্রথমে তোমাদের বড় মুখস্থ করি। প্রথমে আমরা বলছি অস্তিবাচক থেকে নেতিবাচক একটা না যোগ করতে হবে, মূল শব্দের বিপরীত, মাঝে মাঝে মূলের বিপরীত না করে ছাড়া ভিন্ন ব্যতীত যোগ করে করতে পারবো। আর কোনো বাক্যে দুইটা না থাকলে মনে করবে সেটা হচ্ছে হ্যাঁ। এরপর আমরা অস্তিবাচক বা নির্দেশক থেকে প্রশ্নবাচক একটা বিশেষসূচক কি করতে হবে, শব্দ যোগ করতে হবে, কি যোগ করতে হবে, হ্যাঁ সরি আমি কি বললাম, প্রশ্নবাচক প্রশ্নবাচক শব্দ যোগ করতে হবে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাইতে হবে। হাবাচক হলে হাবাচকের বাক্যে একটা না বসাইতে হবে। আর বাক্যটা যদি আগ থেকে না হয় তাহলে প্রশ্ন করার সময় সেই নাটা আমরা বাদ দিয়ে দিব। এখন আমরা পড়বো ভাইয়া অস্তিবাচক থেকে বিস্ময় সূচক। বিসমিল্লাহির রহমানির রহিম। অস্তিবাচক থেকে বিস্ময় সূচক, হ্যাঁ, মেয়েটি খুব সুন্দর। ওকে, আচ্ছা আমি এখানে লিখি মেয়েটি ওকে। এখন এটা হচ্ছে একদম সাধারণ একটা বাক্য, অস্তিবাচক অথবা নির্দেশক। এটা আমরা কি করতে হবে ভাই, বিস্ময় সূচক যখন তোমাকে আমি বলবো তার মানে বিস্ময় সূচক কি হবে, বিস্ময় সূচক চিহ্ন আসবে। বিস্ময় সূচক আমি যখন বলবো তখন তোমার হচ্ছে একটা জিনিস মাথায় রাখবে যে একটা কি যোগ করতে হবে, কয় দিকের কি, এখানে অবশ্যই তোমাকে কয় দিকের কি দিতে হবে। আর প্রশ্নবাচকে যেটা দিবে সেটা হচ্ছে কে, কি, কখন, কোথায়, কিভাবে, কেন, যে কোনো প্রশ্নবোধক শব্দ হইতে পারে। কিন্তু ভাইয়া এই যে যখন বিস্ময় সূচক হবে তখন তোমাকে একটা কি বিশেষণীয় বিশেষণ, এখন এই বিশেষণীয় বিশেষণ এগুলো বোঝানো দরকার নেই, যে আমরা কি করব, বিস্ময় সূচক চিহ্ন বসাবো, বিস্ময় সূচক কি একটা যোগ করব আর বিস্ময় সূচক শব্দ দিব। ভাইয়া যেহেতু বিশ্ব মানে একটা বিস্ময় সূচক চিহ্ন দিব, একটা কয়দিকের কি বসাবো এবং হচ্ছে ভাইয়া একটা বিশ্বসূচক শব্দ বসাবো, আমার ইনশাল্লাহ হয়ে যাবে। মেয়েটি খুব সুন্দর, এটি আমরা যখন দেখেছি তখন আমরা চিন্তা করবো এটি হচ্ছে আনন্দ। তাহলে আনন্দ বুঝতে আমরা বলি বাহ, হ্যাঁ বাহ দিয়েছি। যখন আমি আশ্চর্যবোধক শব্দ বসাইছি তখন আশ্চর্যবোধক চিহ্নটা আশ্চর্যবোধক শব্দের পরে বসবে। এটা আমাদের অনেকের জানা আছে, বলো। যখন আমি আশ্চর্যবোধক শব্দটা বলেছি তখন আশ্চর্যবোধক শব্দটা আশ্চর্যবোধক শব্দের পরে আশ্চর্যবোধক চিহ্ন বসবে। যখন আমি আশ্চর্যবোধক শব্দ বসাইছি আশ্চর্যবোধক চিহ্নটা আশ্চর্যবোধক শব্দের পরেই বসবে। বাহ মেয়েটি এই খুব, যখন কি মেয়েটি খুব সুন্দর তখন আমরা এখানে খুব তুমি মানে কি খুব সুন্দর তখন তার মিলবে না, তখন তুমি একটা কি বিশেষণ দিতে পারো যে বাহ মেয়েটি কি সুন্দর। বুঝা গেছে, হয়ে গেছে না তোমার, বাহ মেয়েটি কি সুন্দর। তাইলে আমরা বিস্ময় সূচক যখন করব কি করব, আশ্চর্যবোধক শব্দ আশ্চর্যবোধক চিহ্ন একটা কদিকের কি, বিশেষণের আগে আমরা একটা কি যোগ করে দিব। কার আগে, কিটা কার আগে যোগ করব, বিশেষণের আগে। বিশেষণের আগে আমরা কি, বিশেষণ তো চিনি এখন তোমরা মোটামুটি, এই বিশেষণের আগে আমরা একটা কি যোগ করব, এটাকে বলে কি বিশেষ, কি হচ্ছে এটা বিশেষণীয় বিশেষণ, বুঝছো। একইভাবে ভাইয়া একইভাবে আমরা যদি ভাইয়া দৃশ্যটি বড় চমৎকার, বাহ দৃশ্যটি কি সুন্দর, বাহ দৃশ্যটি কি চমৎকার, সুন্দর হবে না কিন্তু চমৎকার, যেহেতু চমৎকার লেখা আছে, বাহ দৃশ্যটি কি চমৎকার। তাহলে এটা এই কিটা কি বলে, বিশেষণীয় বিশেষণ বা বিশেষণের বিশেষণ। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাইলে তোমাকে যেভাবে প্রশ্ন করুক না কেন অস্তিবাচক বা নির্দেশ থেকে বিশ্বসূচক আসলে আমরা কি করব, আমরা প্রথমে বিশ্বসূচক একটা শব্দ নিব, একটা কয়দিকের কি যোগ করবো বিশেষণের আগে এবং বিশ্বসূচক চিহ্ন আমরা বসাবো। ওকে বলো, আল্লাহর রহমতে আমরা ক্লিয়ার হয়েছি, আল্লাহর রহমতে ক্লিয়ার হয়েছি।
এই রাশেদুল হাসান, তুমি কিন্তু বাহ এরপরে আশ্বাস যদি চিহ্ন বসানে কান ধরে দাঁড়াই থাকো। আরমান বাহ, তুমি এই কান ধরে দাঁড়াই থাকো, তুমি আশ্বাস যদি চিহ্ন বসানে। এই পরীক্ষার হলে সেম এই কাজটা করবা। আশ্চর্যবোধক চিহ্ন বসাইতে হবে, কিও বসাইতে হবে, দাঁড়িয়েও বসাইতে হবে, এগুলো ভুল করা যাবে না। মুখস্থ, তাহলে আমরা আবার আসি, মানে ভাইয়ের পড়াটা ক্লাসে মুখস্থ করতে হবে আল্লাহর রহমতে। বলো, অর্থ ঠিক রাখতে হবে, একটা না যোগ করতে, মানে অস্তিবাচক থেকে নেতিবাচক অর্থ ঠিক রাখতে হবে, একটা না যোগ করতে হবে, মূলের বিপরীত করতে হবে, মাঝে মাঝে মূল শব্দের বিপরীত বাদে ছাড়া ভিন্ন ব্যতীত যোগ করতে হবে, আর দুইটা না যদি কোথাও থাকে সেটা মনে করবে হাবাচক। ওকে, এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অস্তিবাচক থেকে বিশ্বসূচক বা নির্দেশক থেকে বিশ্বসূচক কিভাবে করব? বিশ্বসূচক শব্দ যোগ করতে হবে, কি যোগ করতে হবে, এবং বিশ্বসূচক চিহ্ন বসাইতে হবে। প্রশ্নবাচক করলে কি করতে হবে? প্রশ্নবাচক শব্দ যোগ করতে হবে, চিহ্ন বসাইতে হবে, না একটা যোগ করতে হবে হ্যাঁ হইলে, আবার না থাকলে নাটা বাদ দিতে হবে। এবার ভাই আমরা অস্তিবাচক থেকে অনুজ্ঞা, অস্তিবাচক থেকে অনুজ্ঞা একদম সহজ ভাইয়া, বা নির্দেশক থেকে অনুজ্ঞা। ঠিক আছে, নির্দেশক থেকে অনুজ্ঞা। অনুজ্ঞা মানে কি বলো? অনুজ্ঞা মানে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ। এটা লিখে ফেলো তো ভাইয়া, এই যে লিখে আছে অনুরোধ, পরামর্শ, উপদেশ। অনুজ্ঞা মানে উপদেশ, অনুরোধ, পরামর্শ, উপদেশ। অনুজ্ঞা মানে অনুরোধ, পরামর্শ, উপদেশ। হ্যাঁ, আচ্ছা এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে করো তোমার অনুজ্ঞা আসছে, যেমন আমি তোমাকে বললাম ভাইয়া, হ্যাঁ আমি তোমাকে বললাম যে অস্তিবাচক থেকে অনুজ্ঞা, অস্তিবাচক থেকে অনুজ্ঞা তুমি পারবা। অনুজ্ঞা মানে তো কি? আদেশ, আদেশ। হ্যাঁ, এখন তুমি এই এই যে অস্তিবাচক থেকে অনুজ্ঞা তো আমরা একদম সহজে পারি, ঠিক আছে, বাট অনুজ্ঞা থেকে আমরা কিভাবে নির্দেশক করব এই জিনিসটা একটু দেখো। আমি এই জিনিসটি বুঝাই দিই যে অনুজ্ঞা থেকে, ধরুন আমি যদি তোমাকে বলি ভাইয়া চুপ করো, চুপ করো, এটা কি বলতো? এটা হচ্ছে অনুজ্ঞা। আদেশ নিষেধ মানি তো অনুজ্ঞা ভাইয়া, চুপ করো অনুজ্ঞা। এখন এই চুপ করো এটাকে আমরা কিভাবে নির্দেশক বানাবো এটি খেয়াল করো। যখনই তুমি দেখবা যে তোমার পরীক্ষাতে কোনো রুলস জানা লাগবে না, এটি চিকন করে শোনো। যখনই দেখবা যে বিসমিল্লাহির রহমানির রহিম, যখনই দেখবা যে তোমার পরীক্ষাতে এরকম চুপ করো আসবে, চুপ করো আসবে, অথবা আদেশ নিষেধ আসবে, তুমি জাস্ট সেটাকে একটা উপদেশ দিয়ে দিবে। বলো, গালিব ভাই বলছে অনুজ্ঞা আসলে সেটাকে আমরা একটা উপদেশের মতো ওয়াজ করে দিব। ওয়াজ, ওয়াজ বুঝো, ওয়াজ করে দিব কিভাবে? তোমার বলো চুপ করো মানে চুপ করা উচিত, চুপ করা উচিত। ভাই এটা হয়ে গেছে নির্দেশক। বা কথা বলিও না, চুপ করো, অথবা কথা বলিও না, কথা বলিও না, হয়ে গেছে না ভাইয়া? কথা বলিও না এটা তো হচ্ছে মনে করো যে অন্য স্টাইলের কথাই, হয়তো তুমি নাও বুঝতে পারো, তোমাকে বুঝতে হবে এটা যে চুপ করো এটা আদেশ। এটাকে আমরা অস্তিবাচক নির্দেশক কিভাবে বানাবো? একদম সহজে, যে চুপ করা উচিত, তাহলে আমরা একটা উপদেশ দিয়ে দিব, সরি একটা ওয়াজ করে দিব। যেমন আমি যদি তুমি এই পড়তে বসো, মনে করো আমি তোমাকে বললাম পড়তে বসো, সবাই একটু খেয়াল করো, এটা হচ্ছে অনুজ্ঞা। অনুজ্ঞা বোঝো আগে, কোনো রুলস জানা লাগবে না। বলো পড়তে বসো, পড়তে বসো ভাইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, পড়তে বসো এটা কি বলো তো আমাকে? পড়তে বসো এটা কি? এটা অনুজ্ঞা। পড়তে বসো অনুজ্ঞা। এখন এই যে পড়তে বসো অনুজ্ঞা আছে, এটাকে আমরা কিভাবে অস্তিবাচক বা নির্দেশক বানাবো? একদম সহজ ভাইয়া, একদম সহজ। কিভাবে করব? যে ভাইয়া এটাকে জাস্ট একটা ওয়াজ করে দেবো, ওয়াজ, যে পড়তে বসা উচিত। হয়ে গেছে না তোমার? ওই উচিত মুচিত লাগিয়ে দিলে হয়ে যায় নির্দেশক। তাহলে বলো তোমার পড়তে বসা উচিত বা পড়া উচিত, তোমার পড়া উচিত, বলো তোমার পড়া উচিত। এই আর কি বিষয়টা ভাইয়া, পড়তে বসো, তোমার পড়া উচিত, এভাবে করে করে দিবা। হ্যাঁ, তাইলে ভাইয়া আমরা যখন এই অনুজ্ঞা থেকে মানে নির্দেশক বানাবো, তখন আমরা ক্রিয়াকে কর্তা অনুসারে অনুরোধ, পরামর্শ, উপদেশ দিয়ে দিলে হয়ে যাবে। বলো কি দিব? অনুরোধ, পরামর্শ, উপদেশ। তুমি অনুরোধ করতে পারো, পরামর্শ দিতে পারো, উপদেশ দিতে পারো, তাইলে তোমার নির্দেশক মানে অ্যাসার্টিভ হয়ে যাবে। তুমি হচ্ছে ভাই ইম্পারেটিভ থেকে কিভাবে অ্যাসার্টিভ বানাবা? বাক্যটাকে আমরা বাক্য কর্তা ক্রিয়া অনুসারে অনুরোধ করব, পরামর্শ করব, উপদেশ দিব। এই যে ভাই আমি বললাম যে তোমার পড়া উচিত, ঠিক আছে, তো অনুরোধ করে কথা বলতে পারি, পরামর্শ দিয়ে বলতে পারি, উপদেশ দিয়ে বলতে পারি, হয়ে যাবে।
তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাকে একটু বলো, এগুলো আমাদের মুখস্থ কিনে কেউ আমাদের আটকাতে পারবে? যেভাবে আসুক না কেন আল্লাহর রহমতে আমরা এটা পারবো। মন থেকে বলো। আমি বলছি একটা বোর্ড কোশ্চেন ভুল হবে না, আর তুমি গাইড ফলো করে গাইড পড়বা, প্রশ্নগুলো পড়বো, উত্তরগুলো পড়বে, কিন্তু গাইড যেটা লেখা আছে এটা উত্তর দিতে হবে, বিষয়টা এমন না। এটা ক্লিয়ার হলে আমরা এখন সরল জটিল যৌগিক। ওকে, বলো অস্থিনীতি, প্রশ্ন, অনুজ্ঞা, বিস্ময়, সবাই ক্লিয়ার আল্লাহর রহমতে? দেখো ভাই আল্লাহর রহমতে ক্লিয়ার। বিকেলে কিন্তু আমাদের এই আছে ভাইয়া, বিকেলে আমাদের অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগের ক্লাস আছে। বলো মুখস্থ, ক্লাসে পড়া মুখস্থ করতে হবে। এই যে তোমাদেরকে পড়াইতে আমার ভালো লাগে, এত কষ্ট পড়ো। আমার কিন্তু এই যে এখান থেকে কথা বলতে কষ্ট হয় না, এরপরও ক্লাস নিচ্ছি, কষ্ট হোক, তোমাদের জন্য যা দরকার তা করবো ইনশাল্লাহ। বেশ, সবাই সবাই একটু সবাই ক্লিয়ার? চলো এখন আমরা সরল জটিল যৌগিক একদম একদম সহজে শেষ করে ফেলবো। বলো গঠন অনুসারে বাক্য 3 প্রকার। গঠন অনুসারে বাক্য 3 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। আচ্ছা, এটা আগে লিখে ফেলো তুমি। গঠন অনুসারে, বা এটা একটু পড়ে ফেলো যে গালিবি বলছো গঠন অনুসারে বাক্য কত প্রকার। গঠন অনুসারে বাক্য হচ্ছে 3 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। এখন এই সরল জটিল যৌগিককে আমরা একদম সহজে কিভাবে শিখবো সবাই খেয়াল করো। সবাই একটা আমার সাথে এখানে লিখো যে সরল জটিল যৌগিক। কোনো রুলস না পড়ে ইংরেজি তো সেম একইভাবে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বানাইতে পারি। লিখবে সরল জটিল এবং যৌগিক। সরল জটিল এবং যৌগিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম, এই সরল জটিল যৌগিক বাক্য আমরা কিভাবে বানাবো সবাই একটু খেয়াল করো। যদি একটা সমাপিকা ক্রিয়া থাকে, বলো একটা সমাপিকা ক্রিয়া থাকে, সমাপিকা ক্রিয়া গতকালকে আমি তোমাকে বুঝাইছি, তাহলে সেটা হচ্ছে সরল। যদি একাধিক সমাপিকা ক্রিয়া থাকে, একাধিক সমাপিকা ক্রিয়া থাকে, সমাপিকা ক্রিয়া থাকে সেটা হচ্ছে জটিল। একাধিক সমাপিকা ক্রিয়া থাকলে, একাধিক সমাপিকা ক্রিয়া থাকলে সেটা হচ্ছে যৌগিক। কোনো রুলস লাগবে না, শুধু এটাই পড়ে দিবে, এরপরে তুমি ঠাসটা শুধু পরিবর্তন করবা। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সমাপিকা ক্রিয়া থাকলে সরল, তবে একাধিক অসমাপিকা থাকতে পারে, না থাকতে পারে। অসমাপিকার কোনো হিসাব হবে না। যেমন আমি যদি তোমাকে বলি গালিব, খেয়াল করবে, গালিব বাজারে গিয়ে, ভাইয়া গিয়েটা কি? গিয়েটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, সো এটার হিসাব আসবে না। হ্যাঁ, মাছ কিনে, হ্যাঁ মাছ এনে, রান্না করে। বলতো কোন ক্রিয়া পরিপূর্ণ হয়েছে? বলো মাছ কিনে, মাছ এনে, রান্না করে, এটা কোন ক্রিয়া পরিপূর্ণ হয়েছে? হয় নাই। তাহলে প্রত্যেকটি ক্রিয়া হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। রান্না করে খাবে, এই খাবেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেসিক বোঝানোর জন্য এই উদাহরণটা বুঝাইছি, কিন্তু এটা না বুঝলেও সবই পারবা। যে গালিব বাজারে গিয়ে মাছ কিনে, মাছ এনে, রান্না করে খাবে, এই বাক্যটা কিন্তু সরল বাক্য। কেন ভাইয়া বলতো? এখানে একটা সমাপিকা ক্রিয়া আছে, একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া বুঝো না, গতকালকে মেবি ক্লাস করো না। আচ্ছা, সমাপিকা ক্রিয়া বুঝো, তাইলে যখন ক্রিয়াটা পরিপূর্ণ অর্থ বোঝায় তখন সমাপিকা। যদি আমি তোমাকে বলি, বলো বাজারে গিয়ে, বলো এই ক্রিয়াটা কি পরিপূর্ণ হয়েছে? না। বাজারে গিয়েছে, এটা হচ্ছে সমাপিকা, গিয়ে অসমাপিকা। যখন ক্রিয়াটা পরিপূর্ণ অর্থ বোঝাবে তখন সমাপিকা, যখন ক্রিয়াটা পরিপূর্ণ অর্থ বোঝাবে না বা পরিপূর্ণ হবে না তখন অসমাপিকা। মাছ কিনে, আমি যখন তোমাকে বলছি গালিব মাছ কিনে, ক্রিয়াটা কি পরিপূর্ণ হয়েছে? না, তাইলে এটা অসমাপিকা। আর গালিব মাছ কিনেছে, সমাপিকা। গালিব মাছ এনে, আচ্ছা আমি তোমাকে বলছি গালিব মাছ এনে, বাবা মাছ এনে, এটা এটা কোনো ক্রিয়াটা পরিপূর্ণ হয়েছে? হয়নি, তাহলে এটা অসমাপিকা ক্রিয়া। যদি একটা সমাপিকা ক্রিয়া থাকে সেটা হচ্ছে সরল বাক্য, যদি একাধিক সমাপিকা ক্রিয়া থাকে সেটা হচ্ছে জটিল বাক্য, যদি একাধিক সমাপিকা ক্রিয়া থাকে সেটা হচ্ছে যৌগিক বাক্য। এখন আমি দেখাবো উদাহরণের সাহায্যে। তাহলে গালিব বাজারে গিয়ে মাছ কিনে, মাছ এনে, রান্না করে খাবে, একটা সমাপিকা ক্রিয়া আছে, এটা হচ্ছে সরল বাক্য। বেসিক বোঝানোর জন্য এটা বুঝাইছি, কিন্তু এত কিছু লাগবে না, সহজে তুমি বুঝবে ইনশাল্লাহ। বলো এবার আল্লাহর মধ্যে বুঝছি।
সবাই একটু লিখে ফেলি যে একটা সমাপিকা ক্রিয়া থাকলে সেটি হচ্ছে সরল বাক্য। আল্লাহর হস্তে দুই একজন যারা মানে একটু এত, আমি আমার ক্লাসে 100% বুঝাইতে না পারলে ভালো লাগে না, দুই একজন না বুঝার তো কোনো কিছু নেই ভাইয়া। যে একটা সমাপিকা গিয়ে তুমি মানে বুঝো, বলো গালিব লিখে, এটা ক্রিয়াটা পরিপূর্ণ হয়েছে না, আর গালিব লিখেছে পরিপূর্ণ হয়েছে, তাহলে ক্রিয়াটা পরিপূর্ণ হলে সমাপিকা, পরিপূর্ণ না হলে অসমাপিকা। কোন বাক্যে যদি একটা সমাপিকা ক্রিয়া থাকে সেটা হচ্ছে সরল বাক্য, আর একাধিক সমাপিকা ক্রিয়া থাকলে সেটা হচ্ছে জটিল, একাধিক সমাপিকা ক্রিয়া থাকলে সেটা হচ্ছে যৌগিক। উদাহরণের মাধ্যমে বিষয়টা এখন আমরা দেখবো ভাইয়া। যে ভাইয়া জটিল এবং যৌগিক, ভাইয়া জটিলের আরেকটা কথা জানো, জটিলের একটা থাকবে স্বাধীন বাক্য, জটিলের আরেকটা থাকে নির্ভর। যৌগিকের দুইটাই স্বাধীন বাক্য থাকবে, দুই অংশে স্বাধীন হবে। আগে এটা লিখে ফেলো, তারপর আমরা অনেকগুলো উদাহরণ পড়বো। ভাইয়া বলো তো, আমি আসবো এটা কোন ধরনের বাক্য? সরল, জটিল, যৌগিক? বলো আমি আসবো, আমি আসবো, এটা হচ্ছে মাত্র একটা সমাপিকা ক্রিয়া আছে, তাহলে এটা হচ্ছে ভাইয়া এই যে আমি আসবো, এটা হচ্ছে কি সরল বাক্য। এবার আমি যদি আমি আসবো যদি তুমি আসো, আমি আসবো যদি তুমি আসো, এবার তুমি আমাকে বলো এটা কোন ধরনের বাক্য? আমি জাস্ট বেসিক বুঝাচ্ছি ভাইয়া, এটা হচ্ছে জটিল বাক্য। কেন ভাইয়া বলো তো? আমি আসবো এটা হচ্ছে স্বাধীন অংশ, যদি তুমি আসো এটা হচ্ছে নির্ভর অংশ। এই যে যদি তুমি আসো এটা হচ্ছে এটার এই অংশের উপরে নির্ভর করে। কখনো যদি কোনো বাক্যে দেখে একটা অংশ স্বাধীন হয়, স্বাধীন বাক্য হয়, আর একটা অংশ নির্ভর বাক্য হয়, তখন সেটা হবে জটিল। আমি আসবো যদি তুমি আসো, জটিলের কানেক্টরস গুলো ভাইয়া তোমাদেরকে দিয়ে দিব, সব লিখে আছে, কোনো সমস্যা না, আগে বেসিক বুঝো। এই যে আমি তোমাকে বেসিক বুঝাইতেছি, কিন্তু যখন আমি পরিবর্তন করব তখন কোনো মানে এমনি পরিবর্তন করতে পারবা, বিশ্বাস হবে না জানি ভাইয়া। আমি আসবো যদি তুমি আসো, আগে বেসিক বুঝি পেলি যে যদি তুমি আসো এটা হচ্ছে নির্ভর বাক্য, আমি আসবো এটা হচ্ছে স্বাধীন বাক্য। আর এখানে কয়টা সমাপিকা ক্রিয়া আছে? এই যে আমি আসবো একটা সমাপিকা ক্রিয়া, যদি তুমি আসো আরেকটা সমাপিকা ক্রিয়া, দুইটা সমাপিকা ক্রিয়া আছে। এই কারণে এটা হচ্ছে জটিল হইতে পারে, যৌগিক হইতে পারে। দুইটা মানে একাধিক সমাপিকা ক্রিয়া থাকলে জটিল হবে, যৌগিক হবে। এবং এটা কি জটিল হবে নাকি যৌগিক হবে? এটা জটিল হবে। কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে স্বাধীন, এটা হচ্ছে নির্ভর। এখন এটাকে আমরা কি করব? এখন এটাকে আমরা যৌগিক করব। যৌগিক করলো আমি আসবো, তুমি আসো, হ্যাঁ আমি আসবো এবং এবং তুমি আসবে, শেষ হয়ে গেছে। তুমি আসো অথবা তুমি আসবে, আমি আসবে এবং তুমি আসো। দেখো হয়ে গেছে কিনা? এটা যৌগিক হয়ে গেছে না? এটাও তুমি আসো, তুমি আসো, এটাও তো স্বাধীন বাক্য। আমি আসবো এটাও স্বাধীন বাক্য। যখন দুইটাই স্বাধীন বাক্য থাকে, কোনো বাক্য কোনো বাক্যের উপর নির্ভর নয়। স্বাধীন বাক্য বুঝো যে যেই বাক্যটা আমি বললে পরিপূর্ণ অর্থ বুঝায়, অন্য বাক্যের উপর নির্ভর না, মানে সে বাক্য দিয়ে আমার কথা পরিপূর্ণ হয়ে যায়। যেমন ভাই যদি তুমি আসো, এটা তো অন্য বাক্যের উপর নির্ভর, কিন্তু আমি যদি বলি আমি আসবো, তুমি আসো, তুমি আসবে, পরিপূর্ণ। যখন দেখবে যে দুইটা অংশের স্বাধীন অংশ, তখন সেটা হবে জটিল, যৌগিক। এবার আমরা পরিবর্তন শিখবো। বেসিক বুঝাইছি, এবার পরিবর্তন শিখবো। বুঝছি? চলো এবার রুলস না জেনে তুমি কিভাবে সুন্দর করে পরিবর্তন করবে সেটা আমি তোমাকে দেখাই, কারণ তোমাদের পরীক্ষাতে আসবে এইরকম সহজ সহজ গুলো। বলো আমি ঢাকা যাব, এটা কোন ধরনের বাক্য ভাইয়া? বলে এটা কোন ধরনের বাক্য? এটা হচ্ছে সরল। আমি ঢাকা যাব, সরল। এখন ভাইয়া সরল বাক্যকে আমরা জটিল করব কিভাবে? কিচ্ছু করা লাগবে না, শুধু আমরা দুইটা সমাপিকা বানাইতে হবে। তো ঢাকাকে আমরা আলাদা করে বলো, আমি
বলো আমি যেথায় যাব, বলো আমি আমি যেখানে যাব একটা অংশ, তাইলে ভাই আমি যেখানে যাব এটা অংশ, হ্যাঁ, তা হলো ঢাকা। দেখো তো তোমার সরল বাক্য থেকে জটিল হয়েছে কিনা। আমি যেখানে যাব তা হলো ঢাকা হয়েছে। এবার আমি যদি তোমাকে বলবো আমি আমি সকালে ঢাকা যাব, আমি সকালে ঢাকা যাব, এবার এটাকে আমরা কিভাবে বলো, আমি যখন ঢাকা যাব, তাহলে ভাইয়া মানে কানেক্টরস কোন কোনগুলা নেবে সেটা আমি দেখেছি, কিন্তু তুমি বাক্য দেখি আমি সকালে ঢাকা যাব এটা সরল, একটা সমাপিকে ক্রিয়া আছে এটা সরল, সব মুখস্থ করতে হয়, সব রুলস পড়তে হয়, এই সমস্যা তোমাদের। রুলস না পড়ে আমার সাথে বলো, শুধু একটা সমাপিকে ক্রিয়া আছে এটা হচ্ছে সরল। এবার এটাকে আমরা জটিল করব কিভাবে? জটিল করতে হলে একাধিক সমাপিকে ক্রিয়া লাগবে, একটা স্বাধীন অংশ একটা নির্ভর অংশ লাগবে। তাহলে বলো আমি যখন ঢাকা যাব তা হচ্ছে সকাল, বুঝা গেছে ভাইয়া? ভাইয়া বুঝা গেছে? বা আমি সকালে যেথায় যাব তা হচ্ছে ঢাকা। তাহলে একটা বাক্যকে অনেকভাবে আমরা করতে পারি, বুঝছি। আমি আমি ভাত খাবো, আমি যা খাবো তা হচ্ছে ভাত। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, চমৎকার, এই যে তোমরা বুঝছো। চলো তাহলে আর তোমার এটা কোনো সমস্যা হবে না। তুমি সরল বাক্য থেকে একটা অংশ নিয়ে একটা শব্দ নিয়ে আলাদা আরেকটা বাক্য তৈরি করে ফেলবা, পারবা ইনশাল্লাহ। আমি কলম দিয়ে লিখি, আমি যেটা দিয়ে লিখি তা হচ্ছে কলম, যেভাবেই দিই তুমি দেখবা যে বাক্য বানিয়ে ফেলতে পারবা। আমি কলম দিয়ে লিখি এটা হচ্ছে সরল বাক্য। এখন এটাকে আমরা জটিল জটিল করবো কিভাবে? তুমি একটা অংশ আলাদা করে, আমি যেটা দিয়ে লিখি তা হচ্ছে কলম, ওই যে কলমকে আলাদা করে ফেলে আরেকটা অংশ করছো, বুঝছো? মাশাআল্লাহ, তোমরা বুঝছো। এবার আমরা জটিল যে বানাবো, হ্যাঁ, জটিলে কি কি কানেক্টরস গুলো ব্যবহার করবো ভাইয়া সেটা একটু খেয়াল করো। জটিলে আমরা যে যে কানেক্টরস গুলো ব্যবহার করবো ভাইয়া, এই যে এখানে আমি দিয়েছি বলো সরল বাক্য, সরল, এই যে সব লেখা আছে তুমি সুন্দর করে পড়ে নিবে, অনেক কষ্ট পড়ালেখা করে এত বড় হয়েছে। জটিল বাক্য হচ্ছে স্বাধীন এবং পরাধীন থাকবে, যে আসলো সে আমার ভাই, দেখছো? আর যৌগিক বাক্যে স্বাধীন এবং স্বাধীন, সে আসলো এবং আমি আসলাম, দেখছো? প্রত্যেকটা জিনিস সুন্দর করে আছে। আচ্ছা, জটিলের তুমি একবার পড়লে ভাইয়া এমন ভাবে ইয়েগুলো বানিয়েছি যে একবার পড়লে তোমার জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, কোনো কিছু ইয়ে করা লাগবে না। যে ভাইয়া একাধিক মানে একটা সমাপিকে ক্রিয়া থাকলে সেটা হচ্ছে সরল। এরপর হচ্ছে ভাইয়া দুইটা যদি মানে স্বাধীন এবং পরাধীন হলো জটিল, স্বাধীন এবং স্বাধীন হলো হচ্ছে যৌগিক। চলো, জটিলের কানেক্টরস গুলো কি কি থাকতে পারে? জটিলের কানেক্টরস গুলো থাকবে ভাইয়া, জটিলের কানেক্টরস গুলো থাকবে এগুলো, এই যে ভাইয়া এগুলো, বলো যা তা, যে অমনি, যে সে, যত তত, যতদিন ততদিন, যখন তখন, যেহেতু সেহেতু, যদিও তবু, যখন তখন, সে বলে। এই যে জটিলের কানেক্টরস গুলো, জটিলের কানেক্টরস গুলো, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ওকে ভাইয়া। এই যে জটিলের কানেক্টরস গুলো, এবার সরল থেকে জটিল, জটিল থেকে সরল, এটা আমরা 100% এখনই ক্লিয়ার হয়ে যাবে। বলো সরল থেকে জটিল, জটিল থেকে সরল। প্রথম আমি তোমাকে বলছি কি, বলো সরল, আমি ঢাকা যাব, বলো আমি ঢাকা যাব, এটা হচ্ছে সরল। বলো সরল থেকে জটিল করতে হলে, বলো সরল থেকে জটিল করতে হলে কি করতে হবে? কানেক্টরস যোগ করতে হবে। সরল থেকে জটিল করতে হলে কানেক্টরস যোগ করতে হবে। যেমন ভাইয়া আমি যেখানে যাব তা হচ্ছে ঢাকা। আচ্ছা, সরল থেকে জটিল করতে হলে কানেক্টরস যোগ করতে হবে। জটিল থেকে সরল করতে হলে কানেক্টরস কে মাইনাস করে ফেলতে হবে। বলো আমি যেখানে, যেখানে বাদ দাও, তা হচ্ছে বাদ দাও, বলো আমি যাব ঢাকা, হয়ে গেছে। ভাইয়া মনে বুঝাইতে পারি না, আরেকবার বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ঢাকা যাব, এটা সরল বাক্য, এটাকে জটিল করি। বলো আমি যেখানে যাব তা হচ্ছে, ভার্সিটি অ্যাডমিশনের কোর্সের সবাই দ্রুত ভর্তি হয়ে যাবা, বুঝছো? যে তা হচ্ছে ঢাকা। যদি আমাদের পড়া বুঝো বা মনে করো যে আমরা তোমাদের জন্য ভালো হবো, আমি বুংবাংয়ে বিশ্বাসী না। ভাইকে বুঝতে পেরেছো? আমি ঢাকা যাব, আমি যেখানে যাব তা হচ্ছে ঢাকা। তার মানে কি বলতো, সরল থেকে জটিল করতে হলে কানেক্টরস যোগ করতে হবে, সরল থেকে জটিল করতে হলে কানেক্টরস যোগ করতে হবে, আবার জটিল থেকে সরল করতে হলে কানেক্টরস মাইনাস করতে হবে। তাহলে আমি সরল থেকে জটিল করছি, কানেক্টরস যোগ করে আমি যেখানে যাব তা হচ্ছে ঢাকা। এবার আবার এই জটিল থেকে ভাইয়া, এই জটিল থেকে সরল করে কানেক্টরস মাইনাস করে দাও, যেখানে মাইনাস করে দাও তা হচ্ছে মাইনাস করে দাও, হয়ে গেছে আমি যাব ঢাকা, সরল হয়ে গেছে। তাহলে বলো সরল থেকে জটিল, জটিল থেকে সরল তোমার মুখস্থ কিনা? বলো
গালিবে বলছে সরল থেকে জটিল করলে কানেক্টরস যোগ করব, জটিল থেকে সরল করলে কানেক্টরস বাদ দিয়ে দিব। বলো ব্যান করা হবে ভাইয়া। ওই যে মাঝার ভাই একটু অফিসের বাইরে আছেন তো, আপাতত ভাইয়া ক্লাস করেছে, এখন ব্যান করা যাচ্ছে না। হ্যাঁ, এটা তুমি বুঝবা না, এটা হচ্ছে একটা চক্র কাজ করে। তিনি ধনী হলো অসাধারণ। আমি সবে বুঝবা, আমি আজকে বুঝাই। দেখো তোমরা হচ্ছে বইতে আছো, বুঝছো? বই, আমি বলছি বই মই আমার কাছে নেই। ডিরেক্ট তুমি তোমার মতো করে বানাবা, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে। যৌগিক করাবো ভাইয়া, যৌগিক করাবো। আমি জানি যৌগিকের সমস্যা বেশি, তাই না? সরল থেকে জটিল, জটিল থেকে সরল, সরল ক্লিয়ার? সরল থেকে জটিল, জটিল থেকে সরল ক্লিয়ার কিনা বলো? এবার হচ্ছে ভাই সরল থেকে যৌগিক। এই তার মান চমৎকার, আমি যার কাছে পড়ি সে হলো গালিব। এই যে এইভাবে আমরা তো আগে এইভাবেই করতাম। আমরা আগে এইভাবে করে দুষ্টে ভাইয়া। সরল থেকে জটিল, জটিল থেকে সরল। এবার হচ্ছে ভাইয়া সরল থেকে যৌগিক। বলো সরল থেকে যৌগিক। যৌগিক সমস্যা না ভাইয়া? তাহলে আমি যদি তোমাকে বলি যে সরল থেকে যৌগিক, যে আমি আমি বই কিনে ঢাকা যাব, এটা কোন ধরনের বাক্য? সবাই আমাকে বলো। আমি বই কিনে, বিশ্বাস করো তোমাদের এই জিনিসটা তোমরা বেসিক বুঝানো, শুধু বুংবাং শুধু চিল্লাইতে পারো। আমি বলছি আমি বই কিনে, এটা অসমাপিকা না ভাইয়া? অসমাপিকা। প্রত্যেকটা সরল বাক্যে দেখবে এরকম একটা অসমাপিকা থাকে। তো সরল থেকে ভাইয়া, সরল থেকে যখন তুমি যৌগিক করবা, সকল অসমাপিকাকে সমাপিকা করে ফেলবা, যৌগিক হয়ে যাবে। বলো সকল অসমাপিকাকে কি করব? সকল অসমাপিকাকে সমাপিকা করব, যৌগিক হয়ে যাবে। সকল অসমাপিকাকে সমাপিকা করব। বলো আমি বই কিনবো এবং ঢাকা যাব, হয়ে গেছে তোমার। বলো আমি বই কিনবো। দেখো তো একটা স্বাধীন অংশ হয়েছে কিনা? তাহলে এই যে অসমাপিকা ক্রিয়া যেটা ছিল আমি বই কিনে, এটাকে সমাপিকা করে ফেলছো, এবং ঢাকা যাব। দেখো তো তোমার যৌগিক হয়েছে কিনা? যৌগিক, সরল থেকে যৌগিক করতে হলে সকল অসমাপিকাকে সমাপিকা করে ফেলবো। আবার যৌগিক থেকে সরল করতে হলে কি করতে হবে? একটা সমাপিকা রাখবো, বাকিগুলো অসমাপিকা করে ফেলবো। আগে লিখবে আমি বই কিনবো, তারপর ঢাকা যাব এবং ঢাকা যাব। চমৎকার, মাশাআল্লাহ। এই যে তোমরা বুঝছো। তাহলে বইয়ের পড়া আজকে থেকে আমাদের চলবে না, আমরা নিজেরা নিজেদের মতো করে বানাবো। যে বাংলাদেশে যেখান থেকে উদাহরণ দেখি, বিষয়টা আমরা বুঝছি কিনা? যে আমি বই কিনে, এটা একটা অসমাপিক ক্রিয়া, ঢাকা যাব সমাপিকা। এখন এটা হচ্ছে সরল। সরলকে যৌগিক করবো কিভাবে? গালিবি বলছে যত অসমাপিকা ক্রিয়া থাকবে সকলকে সমাপিকা করে ফেলবো, যৌগিক হয়ে যাবে। আবার যখন যৌগিক থেকে সরল করব, একটা সমাপিকা ক্রিয়া রাখবো, বাকিগুলো অসমাপিকা করে ফেলবো। যেমন বলো আমি বই কিনবো এবং ঢাকা যাব। এখন এটা কোনটাকে অসমাপিকা করবে? যাবো কি অসমাপিকা করা যাবে? যাবে না। তখন তুমি কি নাকি অসমাপিকা করো, যে আমি বই কিনে আমি ঢাকা যাব। বলো বই কিনে আমি ঢাকা যাব, সরল হয়ে গেছে। এই যে ভাইয়া আমি বই কিনবো, এটাকে তুমি অসমাপিকা করবে না। আমি ইংলিশে চেঞ্জিং সেন্টেন্স ঠিক এভাবে পড়াই, এই কারণে এত সহজে সবাই চেঞ্জিং সেন্টেন্স করতে পারে। রুলস পড়াই না, যে তুমি আমি বই কিনে, এটাকে তুমি সরল, এটাকে তুমি অসমাপিকা করো। যে এটাকে করো যে বই কিনে, বলো বই কিনে আমি ঢাকা যাব, সরল হয়ে গেছে। তাহলে ভাইয়া সরল থেকে যৌগিক, যৌগিক থেকে সরল, বুঝছো? তোমরা বইয়ের কথা বললে আমি আর মানে বলবো না কথা, তুমি তোমার মতো করে পড়বা। ঠিক আছে, যেখান থেকে বাংলাদেশের যেখান থেকে উদাহরণ দেখ, তুমি তোমার মতো করে পড়ো। আচ্ছা দেখি এটা কোন ধরনের বাক্য, দেখি আমাকে বলো তো। চাপাবাজি তো অনেক হলো। বলো পরিশ্রম করে আমি সফল। বলো পরিশ্রম করে আমি সফল। তোমরা অনেক সময় বুঝো না যে সফল মানে সফল হলাম, হয়েছি, এই ধরনের আছে, এখানে একটা ক্রিয়া আছে, কিন্তু আমরা বাক্যটা এইভাবে লিখি পরিশ্রম করে আমি সফল। এটা কোন ধরনের বাক্য? সবাই একটু আমাকে বলো তো। বলো পরিশ্রম করে আমি সফল। আচ্ছা আমি বলি দিবে,
ভাই এটা হচ্ছে সরল, এটা হচ্ছে সরল, পরিশ্রম করে আমি সফল। এখন এটাকে আমি যৌগিক করবো কিভাবে বলো? আমি পরিশ্রম করলাম, তুমি এখন আমি নিবে, আমি দুইবার নিতে হবে না ভাই, দুইটা বাক্য বানাইতে হবে না, বলো আমি পরিশ্রম করলাম এবং আমি সফল হলাম, অথবা এবং সফল হলাম, আমি দেওয়া লাগবে না, এবং সফল হলাম। বুঝছো? তাই এখন হয়ে গেছে না? তাহলে আমি পরিশ্রম করলাম এবং আমি সফল হলাম, এটা তো যৌগিক। এখন এটাকে কিভাবে আমরা সরল করব? যে একটা অংশ সমাপিকা রাখবো আর বাকিটা অসমাপিকা করে ফেলবো, যে পরিশ্রম করে আমি সফল। দেখো তো বুঝছো কিনা? বুঝছি। মার্শাল্লাহ, তোমরা বুঝছো। তাহলে ভাইয়া সরল থেকে যৌগিক, সরল থেকে জটিল, সরল থেকে মানে জটিল থেকে, সবকিছু বুঝলাম, যে সরল থেকে যৌগিক, যৌগিক থেকে সরল, সরল থেকে জটিল, জটিল থেকে সরল। বুঝছো? এখন আমরা পড়বো যৌগিক থেকে জটিল। যৌগিক থেকে জটিল। ওকে, তাহলে তুমি যদি মুখস্থ করো তাহলে আমি বুঝাইতে পারবো না। আমি বলছি ভাইয়া তোমাকে এই যে আমি পরিশ্রম করলাম এবং সফল হলাম, এখানে একটা অংশকে রাখবা আর একটা অংশকে অসম্ভাবী করে ফেলবা, দেখবা যে তোমার হয়ে যাবে বাক্য। 10-12টা প্র্যাকটিস করবা বোর্ড কোশ্চেন, এটা কোনো কথা মানে কোনো পড়া হবে না। আমি পড়ালেখা করেছি এবং পাশ করেছি, এটা কি বলতো? যৌগিক। আমি পড়ালেখা করেছি স্বাধীন একটা অংশ, পাশ করেছি স্বাধীন একটা অংশ। আর একটা করে দিলে আমার মনে হচ্ছে বেসিক ক্লিয়ার, কারণ দুই একজন এখনো অনেক আছে যারা ক্লিয়ার না। আমি পড়ালেখা করেছি এবং পাশ করেছি, পাশ করেছি মানে আমি পাশ করেছি, এবং এর পরে আর আমি দেওয়া লাগে না, মানে সাবজেক্ট আবার দেওয়া লাগে না, এবং পাশ করেছি। বলো এটা কি? এটা যৌগিক না? এটা যৌগিক। এখন এটাকে সরল করবো কিভাবে? এটা হচ্ছে যৌগিক, এটাকে সরল করবো কিভাবে বলো তো? এটাকে সরল করবো হচ্ছে একটা অংশকে রাখবো, হ্যাঁ একটা অংশকে রাখবো হচ্ছে সমাপিকে, আরেকটা অংশকে অসমাপিক করবো করবো বলো পড়ালেখা করে আমি পাশ করেছি। বুঝো নাই? তাহলে ভাইয়া আমি পড়ালেখা করেছি, এটাকে তুমি বানাবা যে পড়া করেছি কে করে করে ফেলবা, বলো পড়ালেখা করেছি কি করে বানাবো, বলো পড়ালেখা করে। দেখছো অসমাপিক যাবে, করেছি কি অসমাপিক করবে, পড়ালেখা করে আমি পাশ করেছি। সরল হয়ে গেছে না? বুঝছো? এবার আমরা পড়বো কি ভাইয়া? এবার আমরা পড়বো জটিল থেকে যৌগিক। ভাই এখন আমরা পড়বো জটিল থেকে যৌগিক। যৌগিকের কানেক্টরস গুলো একটু তোমাদেরকে দেখাই দিই। এই যে ভাই যৌগিকের কানেক্টরস হচ্ছে এগুলো, এগুলো যৌগিকের কানেক্টরস। ওকে, একবার পড়ে নাও তো, এবং ও আর কিন্তু তাই, তাহলে সে তো কারণে ফলে তবে তবু তবু অন্যথা অথবা পর নইলে আরো, সুতরাং এগুলো যৌগিকের কানেক্টরস। কিন্তু তুমি তো মূল বিষয়টা বুঝছো যে কি? মূল বিষয়টা হচ্ছে যে ভাইয়া দুইটা স্বাধীন অংশ থাকবে, সমাপিকা ক্রিয়া থাকবে, এসে বুং বাং। ওকে, আচ্ছা চলো এখন আমরা পড়বো ভাইয়া জটিল থেকে যৌগিক, একদম সহজে। ভাইয়া বলো জটিল শেষ, এটা হচ্ছে আমাদের আজকে শেষ পড়া, জটিল থেকে যৌগিক। যদি দোষ স্বীকার করো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে না, বলো যদি দোষ স্বীকার করো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে না। ওকে, এবার বলো যদি দোষ স্বীকার করো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে না, এটা কোন ধরনের বাক্য? এটা জটিল বাক্য, যে যদি আছে। হ্যাঁ বুঝছো? এখন এটাকে যৌগিক বানাতো,
যৌগিক বানাইলে দুইটাকেই, শোনো সমাপিকি ক্রিয়া তো আছে, তুমি শুধু দুইটাকে স্বাধীন করে ফেলো। এখানে একটা অংশ স্বাধীন আর একটা অংশ নির্ভর, তাই না? তাহলে এটা জটিল। এখন যেটাকে যৌগিক করবে বলো, দোষ স্বীকার করো এবং ভাইয়া যদি যদি বাদ দিয়ে দাও তাহলে বাদ দিয়ে দাও। বলো বলো দোষ স্বীকার করো, স্বাধীন একটা হয়ে গেছে, তোমাকে শাস্তি দেওয়া হবে না, স্বাধীন আরেকটা হয়ে গেছে, কত সহজ। শুধু মাঝখানে এবং একটা বসাই দিবে, এবং দোষ স্বীকার করে এবং তোমাকে শাস্তি দেওয়া হবে না। পোলাপান বই পড়তে পড়তে রুলস পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাও, এটা কি রুলস এর পড়া নাকি ভাই? বলছি জটিল থেকে যৌগিক করতে হলে কি করব, জটিলের যে কানেক্টর সেগুলো বাদ দিয়ে দুইটাকে স্বাধীন করে ফেলবো, স্বাধীন এবং স্বাধীন করে ফেলবো, মাঝখানে কানেক্টরস এবং আমার যেগুলো মানে যৌগিকের যেগুলো আছে সেগুলো বসাবো। বুঝছো? যখন আমি যখন আমি বাড়ি পৌঁছলাম তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আমি বাড়ি পৌঁছলাম এটা স্বাধীন, তাহলে এটা হচ্ছে জটিল। যখন আমি বাড়ি পৌঁছলাম, আর যখন বাদ দিয়ে দিবে যে আমি বাড়ি পৌঁছলাম তারপর মুষলধারে বৃষ্টি হচ্ছিল, যৌগিক। কত সহজ না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এভাবে করে সুন্দর করে পড়ো যে আমি দেখি এটা করো, আমি বাড়ি যখন আমি বাড়ি পৌঁছলাম, যখন আমি বাড়ি পৌঁছলাম তখন বৃষ্টি হচ্ছিল, মুষলধারে বাধ্য বৃষ্টি হচ্ছিল। এটা কি? এটা হচ্ছে জটিল। এখন এটাকে আমরা যৌগিক করব কিভাবে বলো? তাহলে যখন তখন, এই যাবে যখন তখন, যখন তখন বাদ দিয়ে দিবা, যখন তখন বাদ দিয়ে তুমি এবং টেবং এগুলো বসাই দিবে। আমি বলে পৌঁছলাম এবং বৃষ্টি বৃষ্টি হচ্ছিল। মার্শাল্লাহ, যে তোমরা সবাই বুঝছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যেটি করব, আমি এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে ভাই? কার কোনো প্রশ্ন আছে একটা আমাকে বলো। আমি যে পিডিএফটা দিয়ে দিচ্ছি, পিডিএফটা কয়েকবার পড়বে, এখানে সব প্রশ্ন আছে, একবার দুবার রিডিং করলে ভাইয়া বলছি হুবহু এরকম দিতে হবে। বিষয়টা মানে তুমি তোমার মতো করে বাক্য বানাই দিবে। সব বিষয়কে কঠিন মনে করি তোমরা এইভাবে পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছো। আর আবারও বলছি, ইনশাল্লাহ তোমার তো জাজ করা হয়ে গেছে যে মানে কি পাবা কি পাবা না, পড়ো এইচএস এর অ্যাডমিশন অথবা গালিব এদের কাছে কি পাবা কি পাবা না। তো তোমাদের জন্য থাকছে আমাদের পক্ষ থেকে টার্গেট ডিউ চ্যালেঞ্জ কোর্স। এই কোর্স করলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে কোনো পাবলিক ইউনিভার্সিটির যে কোনো ভর্তি পরীক্ষাতে তুমি অংশগ্রহণ করতে পারবা। তোমাদের জন্য কোর্স ফি হচ্ছে 6,000 টাকা, পরীক্ষা চলাকালীন থাকবে 3,000 টাকা। মানবিক এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের জন্য একে, যারা ভর্তি হতে চাচ্ছ আমাদের 01307838501 এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি যাও। ইনশাল্লাহ কথা দিচ্ছি, এই কয়েকদিন যদি তুমি আমাদেরকে যতটুকু দেখেছো ততটুকু যদি মূল্যায়ন করতে পারো, তাহলে আমি আশা করবো ইনশাল্লাহ প্রত্যেকেই কোর্স এনরোল করে নিবে। আর এখন কাজ থাকবে হচ্ছে তোমাদের যত কিছু পড়েছো সেগুলো আবার রিভিশন দিবে, সাথে সাথে এটা রিভিশন দিবে। যদি বেশি সময় থেকে যায় তাহলে তুমি যদি এটা একদম বেশি পারো, অন্তত প্যাসেজ 2টা পড়ে এগিয়ে থাকো। এখন থেকে, এখন কয়টা বাজে? আমি আবার 3টে তোমাদের সাথে ইয়ে করব, 3টে তোমাদের সাথে আজ বিকেল 3টে ক্লাস হবে। হ্যাঁ, 3টে হবে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ। হ্যাঁ, অপপ্রয়োগ একদম সহজে আমরা পড়বো, বুংবাং না ভাইয়া, বুংবাং গালিবের এখানে পাবা না। অপপ্রয়োগ আমরা 3টে পড়বো, অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, এবং সেটি হবে গালিব মাহমুদ পেজে। যারা গালিব মাহমুদ পেজটি লাইক এবং ফলো দাওনি তারা দ্রুত পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখো। ওকে, বন্ধুদের ইনভাইট করে রাখো। তাহলে 3টে আমাদের এটা হবে। আর তুমি যদি মোটামুটি ব্যাকরণ এখন ভালোই পারো, 11টা 34 বাজে, তুমি হচ্ছে 3টার আগ পর্যন্ত ফার্স্ট পেপার পড়ো। ভাই আমি যেগুলো বলতেছি পরে বুঝবা, ফার্স্ট পেপারের প্যাসেজ গুলো যারা মোটামুটি এ প্লাস পেতে চাও, যারা পাস করতে চাও তাদের জন্য তেমন কথা না, তাদের জন্য ক্লাসগুলো করলে হবে। যারা এ প্লাস পেতে চাও এখন থেকে ফার্স্ট পেপারে একটু সময় দাও, আজকে বিকেল থেকে আর সময় দিব না, বিকেল থেকে ব্যাকরণ পড়ো। বুঝছো? এখন তো এটা বুঝেই গেছো যে এটা তার তোমার সমস্যা হবে না, এটা অপপ্রয়োগ শুধু প্রয়োগ সব বিকেলে পড়িও। ঠিক আছে? এখন কি করবা? এখন ফার্স্ট পেপার ভালো করে পড়ো। যারা আমার যারা আমার মানে ভালোবাসার বন্ধু আছো তারা এই কাজটা করো। দেখা হবে তোমাদের সবার সাথে বিকেল 3টায়। ভাইয়ের জন্য দোয়া করবা। বিকেল 3টায় সর্বসংখ্যক শিক্ষার্থী চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।